রাজ্য সরকার, কেন্দ্র সরকার বা এমন সমস্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিন্তু ভোট দেয় না, মানুষ ভোট দেয় না। আমি ক্যান্ডিডেট, তো অবভিয়াসলি আমাদের এখানে বিধানসভায় যতগুলো সিট আছে আমরা সবগুলোতেই লড়ব। আদিবাসীরা কি খালি জঙ্গলমহলেই আছে না গোটা পশ্চিমবঙ্গে আছে? একটা খ্রিস্টান বিধবা মহিলা। নমস্কার, আমি রবি গুপ্ত, তেজস জনকল্যাণ পার্টি পশ্চিমবঙ্গ। নতুন রাজনৈতিক দল, পুরোপুরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, জাতীয় নির্বাচন কমিশন দ্বারা নিবন্ধিত, এবং বর্তমানে বাংলার বলা যেতে পারে একমাত্র 16 আনা বাঙালিয়ানা বিকল্প রাজনৈতিক দল। আমাদের সাধারণ মানুষ মনে করছে, আমরা মনে করছি, এবং তেজস আগামী দিনে ইলেকটোরাল পলিটিক্স, যেহেতু আমরা পুরোপুরিভাবে রেজিস্টার্ড, তাই জন্য নির্বাচনে ডেফিনেটলি আমরা অংশগ্রহণ করব। মানুষের পাশে দাঁড়ানো, পশ্চিমবাংলার মানুষের, পশ্চিমবাংলার সমাজ, পশ্চিমবাংলার অর্থনীতি, আর্থসামাজিক পরিস্থিতি, বৈষম্য, যাবতীয় যা আছে তার যেটাই জনবিরোধী তার বিরুদ্ধে কথা বলা, সোচ্চার হওয়া এবং মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সাথে দাঁড়ানো, মানুষকে পরিষেবা দেওয়া, এটাই তেজসের মূল লক্ষ্য। বিশেষ করে আর্থসামাজিক বৈষম্য দূরীকরণ এবং সেটাতে সামঞ্জস্য আনা, সমতা আনা অন্যান্য রাজ্যের সাথে। এছাড়া তেজস ডেফিনেটলি আমি ব্যক্তিগতভাবে যেখানে যেখানে গেছি, সেটা উত্তরবঙ্গ হোক, মধ্যবঙ্গ হোক, দক্ষিণবঙ্গ হোক, সমস্ত জায়গায় মানুষের অভূতপূর্ব সাড়া পেয়েছি এবং আমরা মনে করছি যে মানুষের সাথে থেকে যে আমরা বুঝতে পারছি, আন্দাজ করছি, সেখান থেকে বোঝা যাচ্ছে যে এটা বাংলার ডেফিনেটলি একটি বিকল্প রাজনৈতিক দল। আগামী দিনে মানুষের সাথে, মানুষের পাশে, মানুষের হয়ে কথা বলবে, মানুষের আওয়াজ তুলে ধরবে। রাজ্য সরকার, কেন্দ্র সরকার বা এমন সমস্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে যারা জনবিরোধী কাজ করছে, মানুষের হিত সম্পর্কে চিন্তা করছে না। কি হচ্ছে সাম্প্রতিককালে আমাকে নিশ্চয়ই বলে দিতে হবে, আমরা সবাই জানি, দুগ্ধপোষ্য শিশুও জানে কি হচ্ছে না হচ্ছে। সুতরাং সেটা যার বিরুদ্ধে, যেই তার ইনচার্জে রয়েছে বা যেই তার সেটার কন্ট্রোলে রয়েছে, তিনি বা তারা প্রশাসনের, তারা যদি জনবিরোধী কোনো কাজ করে, মানুষের বিরোধী কোনো কাজ করে, সমাজের বিরোধী কাজ করে, তাদের বিরুদ্ধে সোচ্চার হব। প্রথম লক্ষ্যটা কি আপনাদের? এখন পশ্চিমবাংলার যে অবস্থা, প্রথম, দ্বিতীয়, তৃতীয় লক্ষ্য বলে এভাবে আমরা প্রায়োরিটাইজ করতে পারি না। তবে হ্যাঁ, বলতে পারেন যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট ইস্যুসের মধ্যে, প্রায়োরিটির মধ্যে, সেগুলোর মধ্যে আর্থসামাজিক বৈষম্য ডেফিনেটলি, মানুষের স্বাস্থ্য সুরক্ষা, নারী সুরক্ষা, শিক্ষা, মাথার ওপরে ছাদ। তবে সবথেকে প্রথমে আমি বলবো সর্বোপরি সেটা হচ্ছে আর্থসামাজিক বৈষম্য দূরীকরণ। যার জন্যে, কারণ আমি বারবার বলি যে পরিযায়ী কিন্তু একমাত্র কর্মসংস্থানের অভাবেই এখান থেকে পরিযায়ী হচ্ছে না, এই বেতন বৈষম্যের জন্যও কিন্তু পরিযায়ী হয়। একটি ছেলে বা একটি মেয়ে উপযুক্ত হওয়ার পরেও তাদের শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষিত তারা, তাদের অভিজ্ঞতা, তাদের দক্ষতা সমস্ত কিছু থাকা সত্ত্বেও তারা বাংলায় বসে যা কামাবে, আপনি যদি অন্য রাজ্যে যায় তাহলে দেখবেন যে তারা অনেক বেশি, দ্বিগুণ থেকে আড়াই গুণ কামাচ্ছে। এই বৈষম্য কেন? কিসের জন্য অন্য জায়গা থেকে ব্যবসায়ীরা এখানে এসে মনে করে যে বাংলায় শ্রম এত কম মূল্যে পাওয়া যায়? সেটা আমার প্রশ্ন, সবার কাছেই প্রশ্ন, প্রশাসনের কাছে তো নিঃসন্দেহে প্রশ্ন, যে এগুলোকে হতে দেওয়া হচ্ছে কেন? যার ফলে আমাদের এখান থেকে মেধা বেরিয়ে চলে যাচ্ছে, দক্ষতা বেরিয়ে চলে যাচ্ছে। কি পড়ে থাকছে? যা পড়ে থাকছে সেগুলোকে আমরা জানি যে তাদের আর কোনো উপায় নেই বলে তারা এখানে পড়ে রয়েছে, এবং তাদেরকে দিয়ে বিভিন্ন রকমের কাজ করানো হচ্ছে, এবং এমনকি ডেইলি ওয়েজ যেটা আমাদের দৈনন্দিন পারিশ্রমিক যেটা, সেটাও অনেক কম থাকে। ফলে এইটা আমার মনে হয় এটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত। উত্তরবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিক, আপনি যে ধরনের পরিযায়ী শ্রমিকের কথা বলছেন, দিন আনা দিন খাওয়া বা আপেল বাগানে কাজ করা, মাঠে ময়দানে কাজ করা, তারপরে বিভিন্ন রকমের সোনার ইয়েতে, এই আমি বলছি এটা তো একটা লেভেল গেল, একটা তো লাইন ডেফিনেটলি। এর ওপরে যারা রয়েছে, যারা শিক্ষিত বেকার যুব সমাজ, তারাও কিন্তু পরিযায়ী হচ্ছে, বিভিন্ন স্টেটে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? আমাদের এখানে কোন কিছুর অভাব তো নেই। ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সব রকম পরিকাঠামো যদি করার ইচ্ছা থাকে তাহলে সব উপায় হয়,
কিন্তু আমি জোর জবরদস্তি এখান থেকে, এটা একটি সুপরিকল্পনা, এটা একটি কনস্পিরেসি, এটা এই ধরনের কনস্পিরেসি কে তৈরি করছে যে বাংলা থেকে মেধা বার করে দেওয়া হচ্ছে, বাংলা থেকে দক্ষতা বার করে দেওয়া হচ্ছে? আপনার বেতন বৈষম্য থাকলে মানুষ একটু বেশি রোজগারের জন্য বাইরের স্টেটে যাবেই, সুতরাং মানুষ যাচ্ছে। এটা রাস্তায় নেমেছি, বিভিন্ন রকমভাবে আমাদের যা কর্মসূচি আছে সেগুলো করেছি, বাট সেই সময়ে পরবর্তী সময়ে পরপর কয়েকটা ইলেকশন থাকার জন্যে আমরা সেরকমভাবে রাস্তায় নামিনি। তবে ডেফিনেটলি আমাদের প্রচার ডিজিটালি এবং জনসংযোগ, যেটা ডাইরেক্ট মানুষের সাথে গিয়ে তাদের সাথে কথা বলা, তার মাধ্যমে হয়েছে। এই প্রেস লঞ্চটা বেসিক্যালি করা হচ্ছে, প্রেস কনফারেন্স বা প্রেস লঞ্চই আমি বলতে পারি, সাংবাদিক সম্মেলন, সেটা হচ্ছে যে আপনাদের সবাইকে জানানো, আপনাদের জানানো হয়নি এতদিন। মানে ইন্ডিভিজুয়ালি প্রেস জানতো, কিছু ডিজিটাল মিডিয়াম তারা জানতো, সাধারণ মানুষ তো ডেফিনেটলি জেনেছে, বাট আপনাদেরকে সবাইকে একত্রিত করে আপনাদেরকে আমার ইনভাইট করা হয়নি আমাদের পার্টির তরফ থেকে। সেজন্য আজকে সবাইকে আপনাদের ইনভাইট করা হয়েছে, আমন্ত্রিত করা হয়েছে যে আপনারা এসে আপনারা এবার অফিশিয়ালি দাপ্তরিকভাবে আপনারা জানতে পারলেন যে তেজস রাস্তায় নামছে আগামী দিনে এবং মানুষের কথা বলার জন্যে তারা বদ্ধপরিকর। হ্যাঁ, আমি বিশেষ করে আমি খুবই আশাবাদী, এই জন্যই আশাবাদী, আমি একটা খ্রিস্টান বিধবা মহিলা, আমি ঈশ্বরকে খুবই বিশ্বাস করি আর ঈশ্বরের খুবই ভক্ত। আমাদের ঈশ্বর নিরাকার, উনি কিভাবে এই পৃথিবীটা তৈরি করেছেন, তারপরে যে শীত বসন্ত, বর্ষা, হেমন্ত, আমরা একটা নাম দিয়েছি, কিন্তু উনি বিভিন্ন সময় বিভিন্ন রকমের রূপ দিয়েছেন। আর ওটার সাথে আমি নিজে মনে মনে ভাবি যে কীরকমের ভগবান, আর ওটা উনি কাজ করেন আর আমরা সেটার নাম দিই। তাহলে আমিও দেখি যে এককালে আসলো ইংরেজরা, তারপরে ইংরেজদেরকে তাড়াতে গিয়ে কংগ্রেস দল গঠন হলো, এককালে কংগ্রেস শাসন করলো, খুব ভালোই হলো, সবাই ধন্য, সবাই তখন কংগ্রেস, মানে মানুষই কংগ্রেস, শুধু সাঁওতাল নয়, শুধু এসসি নয়, এসটি নয়, সবাই তখন কংগ্রেস।